আমি নিহারিকা চলে এসেছি আজকের ঘটনা নিয়ে মনের কথায়, আমাদের আপনাদের প্রিয় চ্যানেল। ঘটনা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের মনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। কোথা থেকে শুনছেন সেটি অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনারা আপনাদের প্রিয়জনের শেয়ার করুন বেশি বেশি করে এবং তাদের শোনার সুযোগ করে দিন। ঘটনাতে আসার আগে আপনাদের মনে করিয়ে দিই, আগের এপিসোডে বলেছিলাম এই রেগুলারের জন্য অনেক ঘটনা জমে গেছে, তাই তার মধ্যে থেকে একটা ঘটনা সিলেক্ট করেছি, সেটা আজই শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলে আসুন ঘটনাতে, বেশি কথা না বাড়িয়ে। ঘটনা পাঠিয়েছেন সৌমি মোর গ্রাম থেকে। ঘটনাটি যেভাবে সৌমি পাঠিয়েছেন আমি সেইভাবেই বলার চেষ্টা করব। আমি সৌমি, 2012 শেষের দিকের ঘটনা। মাসটা আমার মনে পড়ে না, কারণ অনেক বছর কেটে গেছে। 11 বছর হয়ে গেল। ভাবতে পারিনি যে এই ঘটনা শোনাবার জন্য কোনো প্ল্যাটফর্ম পাবো, তাই নর্মালি ভুলে যাওয়ার কথা। আমার বাবার বাড়ির জায়গা গোপন রাখলাম। ঘটনাটি ঘটে যখন আমি আমার 6 মাসের সন্তান নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলাম। প্রথম সন্তান নর্মাল বাবার বাড়িতেই হয়, আমারও তাই সেম একইভাবে প্রথম সন্তান বাবার বাড়িতে। 6 মাসের সন্তান নিয়ে আমি, আমার মা, আমার হাজব্যান্ড বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ফেরার পথে। ট্রেনের পথ, হাওড়া থেকে ট্রেন, সকাল 6:06, গণদেবতা ইন্টারসিটি। ট্রেন টাইম অনুযায়ী ভোরবেলা পৌঁছাই হাওড়াতে। সকাল 6:06 গণদেবতার ট্রেন, উঠে পড়ি। স্টেশন থেকে ঠিক টাইমে ট্রেন ছাড়ে। বেশ ভালোভাবেই ট্রেনে আমাদের 3 জনের সময় কাটছিল। ট্রেনের সময় লাগে 5 ঘন্টা হাওড়া থেকে মোরগ্রাম। আমার হাজব্যান্ডের আবার সিগারেট খাওয়ার একটা নেশা ছিল, যেটা সচরাচর সব পুরুষেরই থাকে। বেশ 2-3 ঘন্টা কাটার পর হাজব্যান্ড বলেন, আমি একটু বাথরুম যাচ্ছি, তুমি কি যাবে? তাহলে ছেলেকে মায়ের কাছে দাও আর চলো। আমি বললাম, তাহলে একটু দাঁড়াও, আমি যাব। কথা মতো ছেলেকে আমার কোল থেকে মায়ের কোলে দিলাম। আমরা দুজন বাথরুমের দিকে গেলাম। প্রথমে আমি বাথরুম ইউজ করে হাজব্যান্ডকে বললাম, আমি সিটে গিয়ে বসলাম, তুমি এসো। ও বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি একটু পরে যাচ্ছি। আমরা সবাই জানি ট্রেন বাসে যে সব জায়গা আমরা ট্রাভেল করি, বেশিরভাগ লেখা থাকে, ট্রাভেল করার সময় আমরা দেখি যে লেখা থাকে ধূমপান নিষেধ, ধরা পড়লে জরিমানাও লেখা থাকে। আমার হাজব্যান্ড সিগারেটের নেশা থামতে না পেরে ট্রেনের বাথরুমে ধূমপান করে। বাথরুম থেকে বেরোনো মাত্রই সামনে টিটি। টিটি দেখে বাথরুমে ধোঁয়ায় ধোঁয়া আর ওর মুখে সিগারেটের গন্ধ। এরপর বুঝতেই পারছেন কি হতে চলেছে।
শুধু জরিমানা পর্যন্ত যদি হতো তবুও ঠিক ছিল, কিন্তু টুইস্ট এর পর থেকে। ওর মুখে গন্ধ পাওয়া মাত্রই বলেন, সাইডে চল। একেবারে তুই তো গাড়িতে চলে আসেন, ওকে নিয়ে যায় সাইডে। টিটি বলেন, বের কর 3000 টাকা জরিমানা। হাজবেন্ড বলে, স্যার আমার কাছে তো অত টাকা নেই স্যার, 3000 টাকা কোথা থেকে পাবো বলুন, আমার কাছে অত টাকা নেই। টিটি বলেন, তাহলে এবার তোকে কোর্টে চালান করব। হাজবেন্ড শুনে ভয় বলে, স্যার আমার কাছে মাত্র 1000 টাকা আছে, আমি বউ বাচ্চা নিয়ে যাচ্ছি, এমন করবেন না প্লিজ স্যার, দয়া করুন। আমার হাজবেন্ড আমার কাছে বেশি টাকা দিয়ে রাখতো, আমি জামা কাপড়ের ব্যাগে গোপনভাবে রাখতাম, আর কিছু টাকা হাজবেন্ডের কাছে থাকতো ট্রেনে খাওয়া দাওয়ার জন্য, যেহেতু 5 ঘন্টার রাস্তা। টিটি 1000 টাকা শুনে বলেন, বের কর 1000 টাকা। ও 1000 টাকা পকেট থেকে বের করে, বের করার সাথে সাথে হাত থেকে টাকাটা কেড়ে নেয়। হাজবেন্ড বলে, স্যার পুরো টাকাটা নেবেন না, বউ বাচ্চা নিয়ে যাচ্ছি, দয়া করে পুরো টাকাটা নেবেন না। টিটি বলে, 800 টাকা নিয়ে 200 টাকা ফেরত দেন। আমি এসব ঘটনা তখন কিছুই জানতাম না। অনেকক্ষণ হয়ে গেছে, ওকে আসতে না দেখে আমি মাকে বললাম, মা বাবু ঘুমাচ্ছে। আমি আমার 6 মাসের ছেলেকে আদর করে বাবু বলি। তুমি একটু খেয়াল রাখো তো, আমি দেখি তোমার জামাই কোথায়। মা বলে, ঠিক আছে তুই দেখ। আমি গিয়ে দেখি দরজার ধারে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি গো তুমি এখানে বসবে না, এখানে কেন? ও চুপ করে দাঁড়িয়েছিল, কোনো জবাব নেই। আমি ওর মুখটা দেখলাম যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। আমার বুঝতে অসুবিধা হলো না যে কিছু একটা ঘটনা ঘটেছে। আবার রিপিট করে বললাম, কি গো তুমি বসবে না? শুধু বলল, যাচ্ছি। আমি বললাম, কি হয়েছে তোমার, তুমি এত চুপচাপ, তোমাকে একটু যেন কেমন অন্যরকম লাগছে। ও বলে, তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবে। তখন ও আমাকে কয়েক মিনিটের আগের ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। আমি শুনে বললাম, তুমি আমাকে ডাকলে না কেন, এত সব ঘটে গেল। যাই হোক, দোষটা তোমার, এখানে আমার কিছু বলার নেই। তবুও তুমি তো একবার ডাকতে পারতে। ও বলল, মা ছিল, লজ্জায় ডাকতে পারিনি, কারণ মা শুনবে আমি সিগারেট খাচ্ছিলাম, সেই লজ্জায় আর আমি তোমাকে ডাকিনি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সান্ত্বনা দিয়ে বললাম, ছাড়ো, যা হবার হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তো যাই হোক, ফাইন নিয়েছে, সেই বিলটা কোথায়? ও বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলে, বিল? কিসের বিল? আমি বললাম, বারে
ফাইন নিল আর বিল দেবে না? বিলটা কোথায়? ও চমকে উঠে বলল, তাই তো, এটা তো টেনশনের চাপে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ওর পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছিল এতক্ষণ ও কোমায় ছিল, আর আমার কথা শুনে যেন কোমা থেকে বেরোলো। আমি বললাম, ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি আইনত অপরাধ করেছো, তার জন্য ফাইনও নিয়েছে। তা বলে সাধারণ বুদ্ধি তোমার নেই যে বিলটা তুমি নেবে? ও মাথা নেড়ে বলল, না, ওটাই তো ভুল হয়েছে। আমি রেগে বললাম, তুমি টিটিটাকে দেখলে চিনতে পারবে কি? ও বলল, হ্যাঁ, তাতে কি হবে? আমি বললাম, সে দেখা যাবে। আমরা যে কামরায় ছিলাম সেখানে আর দেখতে পেলাম না। আমি এসে সিটে বসে পড়লাম। আমারও মনটা খারাপ ছিল। মা বলল, কিরে, রাজা কোথায়? আমার স্বামীর নাম রাজা। রাজা কোথায়? আমি সব কথা মাকে বলি। মা শুনে বলে, হ্যাঁ রে, রাজা কি গাধা যে বিলটা নিতে হয় জানে না? আমি বললাম, ছাড়ো, আমার আর ভালো লাগে না, যা হবার হয়ে গেছে। কিন্তু আমার মনে একটা বড় ঝড় চলছিল। একবার যদি ওই টিটিকে পাই, কী যে করব সেটা আমিও জানি না। কিছুক্ষণ পর মোরগ্রাম স্টেশন। আমরা ব্যাগপত্র নিয়ে রেডি নামবার জন্য। মোরগ্রামের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়ায়। সিগন্যাল না পাওয়া পর্যন্ত অনেকক্ষণই স্টেশনে দাঁড়িয়ে থাকে। আমি শুধু মনে মনে করছিলাম, একবার ওই টিটিকে যেন আমার নজরে পাই। যা ভাবা তাই কাজ। একটা কামরা থেকে 2-3 জনকে নামায় ওই টিটি। হয়তো তাদেরও ফাইন কাটছিল। আমার নজরে পড়া মাত্রই হাজব্যান্ডকে বললাম, দেখো তো ওই টিটিটা নাকি। ও দেখে বলে, হ্যাঁ, ওই টিটিটাই তো, আর কি চাই? আমি বললাম, ব্যাগগুলো সাইডে রাখো তো। তার মধ্যে কিছুটা আমি এগিয়ে গেলাম। গিয়ে টিটিকে লক্ষ্য করে হাত নেড়ে ডাকলাম, এই যে স্যার, এদিকে, এই দিকে একটু আসুন। বেচারা টিটি মশাই বুঝতে পারেননি যে সেই মুহূর্তে একটা ছোটোখাটো ভূমিকম্প হবে। টিটি এলেন, আমাকে লক্ষ্য করে বলেন, বলুন কি হয়েছে? আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে বললাম, একে চিনতে পারছেন? টিটি বললেন, হ্যাঁ, এ ট্রেনে সিগারেট খেয়েছিল, ফাইন করেছি, তা কি হয়েছে? আমি বললাম, আমার হাজব্যান্ড সিগারেট খেয়েছে, জানি অন্যায় করেছে, আপনি ফাইনও করেছেন, সবই ঠিক আছে, ফাইনের বিল কোথায়? টিটি শোনা মাত্রই থতমত খেয়ে বলেন, বিল? বিলের প্যাডটা তখন আমার কাছে ছিল না। আমি শুনে বললাম, তাহলে এখন দিন। স্টেশনে যত যাত্রী ছিল সব ভিড় জমা হলো। টিটি বললেন, আমার কেবিনে আছে। আমি বললাম, ট্রেন ছাড়তে অনেক দেরি আছে, যান আপনার কেবিন থেকে বিলের প্যাডটা নিয়ে আসুন।
আর কেবিন থেকে না নামলে আপনাকে টেনে নামাবো। টিটি পরিস্থিতি যেন নার্ভাস হয়ে গেছে, হাত দুটো তার থরথর করে কাঁপছিল। আমি বললাম, বিল না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, আর আপনাকেও এখান থেকে যেতে দেব না। টিটি কাঁপতে কাঁপতে বলছেন, তাহলে আপনার হাজব্যান্ডকে পাঠান আমার সাথে, আমি কেবিন থেকেই দিয়ে দেব। আমি বললাম, কেন? আপনি নেবার সময় টাকাটা নিয়েছেন আর বিল দেবার সময় মনে ছিল না যে বিলটা দিতে হবে? যান নিয়ে আসুন, আর এখানেই ফাইনের বিলটা আমার স্বামীকে দেবেন, আমার স্বামী যাবে না। টিটি কি করবেন কি না করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। অবশেষে তিনি বললেন, আজ বিলের প্যাড নিয়ে আসতে ভুলে গেছি। এটা আবার বিশ্বাসযোগ্য? আপনারাই বলুন। একজন রেল টিটি ডিউটি জয়েন করার আগে তার যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস সে তার নিজের সঙ্গেই রাখে, তিনি আবার সেদিন বিলের প্যাড আনেনি, এটা কি আবার ভাবা যায়? শুনে আমার আরও মাথা গরম হয়ে গেল। আমি বললাম, তাহলে ফাইনের টাকাটা রেলে জমা পড়বে না, কারণ কোনো প্রুফ নেই, ডকুমেন্ট নেই। ওই টাকাটা কি করবেন? নিজের স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেবেন, না বাইরে আর একটা বউ আছে সেখানে আপনি তার পিছনে টাকাটা খরচা করবেন, নাকি আজ ওই টাকাটা নিয়ে রাতের বেলা মদ কিনে নিয়ে বাড়ি ফিরবেন? কি ভেবেছেন পাবলিককে গণ্ডমূর্খ, অশিক্ষিত, পাবলিক কিছুই জানে না? আপনার নাম বলুন, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন সেটা বলুন, আপনার ডিটেলস বলুন, আমি আপনার নামে রেলে কমপ্লেন করব। আপনার কি হাল হয় তখন আপনি দেখবেন। আমার হাজব্যান্ড অন্যায় করেছে, ফাইন নিয়েছেন 800 টাকা, কিন্তু সে টাকা আপনি আপনার পকেটে ভরেছেন, সেটা রেলকে দেননি, কমপ্লেন করব। আরও যারা যাত্রী ছিলেন প্ল্যাটফর্মে তারাও বলতে লাগলেন, আমাদের কাছ থেকেও নিয়েছে, আমাদেরকেও কোনো বিল দেয়নি, আমরা হয়তো কোনো কথা বলিনি, যেহেতু রেলের ব্যাপার। আমার আরও রাগ বেড়ে গেল। টিটিকে উদ্দেশ্য করে বললাম, রেল আপনাদেরকে স্যালারি দেয় তো, না দেয় না? তাহলে আপনারা এইভাবে ভিক্ষা করে বেড়ান কেন? আপনারা তো আপনারা তো আপনাদের টিটি ইউনিফর্মের আড়ালে দিনে ডাকাতি করছেন। ট্রেনের ড্রাইভারও এই চেঁচামেচি শুনে নেমে এলেন। টিটি যখন দেখলেন আর বাঁচার উপায় নেই, তখন হাত কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে গুনে 800 টাকা বের করে আমার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে টাকাটা ছুঁড়ে দেয়। এইভাবে টাকা ছুঁড়ে দেওয়াতে আমি বলি টিটিকে, এই শোন, যেভাবে টাকাটা নিয়েছিস সেইভাবে ভদ্রভাবে টাকাটা তুলে আমার হাজব্যান্ডের হাতে দিবি। আমি নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে তুইতকারিতে চলে এসেছিলাম। জানি এইভাবে তুইতকারি করাটা আমার উচিত হয়নি। তখন কথাটা শুনে টিটি টাকাটা তুলে আমার হাজব্যান্ডের বুক পকেটে ভরে দেয়। ট্রেনের কামরায় পালিয়ে যায়। স্টেশনে যাত্রীরাও টিটির ওপর খেপে যায়। তারা বলছে, দিদি আপনি বলে টাকাগুলো ফেরত পেলেন, না হলে এরকম কত মানুষের কাছ থেকে এইভাবে টাকা ইনকাম করে। তারপর আমরা বাড়ি ফিরি। হাজব্যান্ড আমায় বলে, তুমি যা সাংঘাতিক মেয়ে। আমি বললাম, দেখো তুমি অন্যায় করেছো, তার জন্য ফাইন নেবে, এটা স্বাভাবিক, কিন্তু ফাইনের বিল নেওয়া
এটা তোমার অধিকার আর ওর বিল দেওয়া কর্তব্য। কিন্তু টিটি নিজের কর্তব্য করেনি, নিজের পকেটে টাকাটা ভরেছে। কেন আমি টাকাটা ওই টিটিকে কেন দেব? সেটা ওর অধিকারের মধ্যে পড়ে না, তাই আমি প্রতিবাদ করেছি। এই ছিল হাওড়া থেকে মোরগ্রামের যাত্রার অভিজ্ঞতা। জানি ঘটনাটা একটু বড় হয়ে গেছে। তোমার যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই তুমি তোমার মনের কথা প্ল্যাটফর্মে শোনাবে। ঘটনাটা আমার খুব ভালোই লেগেছে, কারণ এইরকম আমরা অনেক সময় যাত্রা করার সময়, ট্রাভেল করার সময় দেখি অনেক টিটি এরকম আছেন। কিছু কিছু মানুষের কাছ থেকে, যেমন কেউ হয়তো টিকিট কেটেছেন কিন্তু রিজার্ভেশনে উঠে পড়েছেন, বুঝতে পারেননি, তার জন্যও ফাইন নেন। কেউ হয়তো কোনো রকম জিনিসপত্র নিয়ে উঠেছেন, ভেন্ডারে ওঠেননি, তার জন্যও ফাইন নেন। কিন্তু অনেক সময় হয়তো বিল দেন, অনেক সময় হয়তো বিল দেন না। কিছু কিছু মানুষ এই ব্যাপারে অজ্ঞাত থেকে যান। তো আমি একটা কথাই বলবো এখানে, যে আপনাদের যদি কোনো কারণবশত, ভুলবশত যদি কোনো রকমভাবে ফাইন করা হয়, তো আপনারা দয়া করে সেই টিটির কাছ থেকে আপনারা বিলটা নেবেন। না হলে বুঝতেই পারছেন এই টাকাটা কোথায় যাবে? রেলের ফান্ডে গিয়ে পড়বে না, সেই টিটির পকেটে গিয়ে পড়বে। তো যাই হোক, ঘটনাটা খুবই ভালো। আপনাদের আরেকবার মনে করিয়ে দেবো, প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায় মনের কথা চ্যানেলে আমাদের এখানে জীবনের ঘটে যাওয়া ছোট ছোট সত্য ঘটনা আমাদের এখানে শোনানো হয়। আপনারা আপনাদের অভিজ্ঞতা পাঠাবেন, বেশি বেশি করে আপনারা পাঠান। আমাদের চ্যানেলে ঘটনা পাঠাবার জন্য ডেসক্রিপশন বক্সে এবং ইনস্টাগ্রাম লিংক আছে, জিমেলেও দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের জীবনের ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারবেন। তাই আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব এদের কাছে শেয়ার করুন, যাতে তারা আমাদের এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে। আমরা চাই আমাদের এই চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে। তাই আপনাদের সাপোর্ট আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে শনিবার রাত 10টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।